ধাওয়া লিখেছেন আর্থার পোর্জেস। স্পেসশিপ ইলকর প্লুটোর কক্ষপথ অতিক্রম করে সৌরজগতের বাইরে অনন্ত যাত্রার উদ্দেশ্যে শুরু করলো তাদের ওভারড্রাইভ। কিছুক্ষণ পরে হন্তদন্ত হয়ে এক অফিসার এসে ঢুকলো কমান্ডারের ঘরে। চেহারায় উদ্বেগের ছাপ। এক্সেলেন্সি, হাঁফাতে হাঁফাতে বলল সে, মারাত্মক এক ভুল হয়ে গেছে। এক টেকনিশিয়ানের দায়িত্বহীনতার কারণে আমরা পৃথিবীতে একটি টাইপ H9 রামকে ফেলে এসেছি। রাম হলো অত্যন্ত দামি, শক্তিশালী এবং বিধ্বংসী রোবট। এরা নিজেরাই নিজেদের শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে। অফিসারের কথা শুনে কমান্ডারের চেহারায় রাগের ছাপ পড়ল। চোখ বুজে কি যেন ভাবলেন তিনি কয়েক সেকেন্ড। তারপর অফিসারের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে কয়েক সপ্তাহ পরে যখন ফিরব তখন ওটাকে স্পেসশিপে তুলে নেব। আর হ্যাঁ, শীতল গলায় আদেশ দিলেন তিনি, যে লোক এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু অভিযান শেষে ফিরে আসার পথে ক্রুজারের সাথে রিগেল গ্রহে মুখোমুখি সংঘর্ষ হলো সমতল রিং আকৃতির একটি রেইডারের। ভয়াবহ আকাশযুদ্ধ শেষ হবার পরে দুটো আকাশযানই ধ্বংস হয়ে গেল। পৃথিবীতে মাত্র তখন প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়েছে। সাপ্লাইয়ের সর্বশেষ বাক্সটা মাটিতে নামিয়ে রেখে আবার সিপ্লেন চড়ে বসল ওয়াল্ট লিওনার্দ। তার দিকে তাকিয়ে হাত নাড়ল জিম আরভিন। আমার স্ত্রীর কাছে চিঠিটা পৌঁছে দিতে ভুলো না যেন, চেঁচিয়ে বলল সে। ভুলবো না, গলা চড়াতে হলো লিওনার্দোকেও, কারণ ইঞ্জিনে স্টার্ট দিয়ে ফেলেছে সে। তুমি কিন্তু এ এলাকা থেকে যেভাবে পারো ইউরেনিয়াম খুঁজে বের করবেই। এক মুঠো ইউরেনিয়ামের সন্ধানও তোমার বউ আর ছেলের ভাগ্য বদলে দিতে পারে, জানোই তো। দাঁত বের করে হাসল লিওনার্দো। আর হ্যাঁ, খামোকা গ্রিজলি ভালুকদের সাথে নাক ঘষাঘষি করতে যেও না যেন। মুখোমুখি হলে গুলি করে ফেলে দেবে, কিন্তু ওদের ভয় পাইয়ে দিও না, তাহলে ওরা তোমার খবর করে দেবে। সিপ্লেনটা পানির উপর দিয়ে দৌড় শুরু করেছে। পেছনে ফ্যানার মেঘ সৃষ্টি হলো। উভচারী যানটা আকাশে পাখা মেললে অদ্ভুত ধরনের শীতলতা অনুভব করল জিম। আগামী 3 সপ্তাহ ওকে কানাডিয়ান পার্বত্য অঞ্চলের এই প্রত্যন্ত এলাকায় নির্বাসনে থাকতে হবে, একাকী। নির্দিষ্ট সময়ে প্লেনটা যদি ফিরে না আসে তাহলে জিমের মৃত্যু অবধারিত। সাথে প্রচুর খাবার থাকলেও কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বরফে আচ্ছাদিত ওই বিশাল পাহাড়ের চূড়োয় ওঠা কিংবা পায়ে হেঁটে 100 মাইল গহীন বুনো অরণ্য পাড়ি দেওয়া। তবে চিন্তার কিছু নেই, ওয়াল্ট লিওনার্দ শিডিউল মোতাবেক ফিরে আসবে। এখন জিমের ওপর নির্ভর করছে তারা ওকে খুঁজে পাবে কিনা সে ব্যাপারটি। এই উপত্যকায় যদি সত্যি ইউরেনিয়াম থেকে থাকে তাহলে তার হাতে 21 দিন সময় আছে জায়গাটা খুঁজে দেখার। এখন আলতু ফালতু চিন্তা না করে কাজে লেগে পড়লেই হলো। অভিজ্ঞ কাঠুরের মতো একখণ্ড বিশালাকার ঝুলন্ত পাথরের নিচে সাময়িক আস্তানার ব্যবস্থা করে ফেলল জিম ঝটপট। গ্রীষ্মের এই 3 সপ্তাহর মধ্যে 8 চালার মতো ঘরটা দিব্যি কাজে দেবে। ভোরের সূর্যের তাপ ক্রমশ প্রখর হতে শুরু করেছে। ঘামে ভেজা শরীর নিয়ে এক মনে কাজ করে যেতে লাগলো জিম আরভিন। পাথুরে তাকটার নিচে রসদগুলো সব জড়ো করলো সে। প্যাকেটগুলো ওয়াটারপ্রুফ তারপুলিন দিয়ে ভালো করে মোড়ানো। বড় ধরনের প্রাণীর হামলাতেও কোনো ক্ষতি হবে না। ডিনামাইটের বাক্সটা বয়ে নিয়ে এলো জিম সাবধানে। আর্দ্রতার হাত থেকে সতর্কভাবে রক্ষার ব্যবস্থা করা হয়েছে বিস্ফোরকগুলোকে। আর্দ্রতার হাত থেকে সতর্কভাবে রক্ষার ব্যবস্থা করা হয়েছে বিস্ফোরকগুলোকে। অবশ্য কোনো গর্ধব না জেনে বাক্সটার উপর হুমড়ি খেয়ে পড়লে সাথে সাথে বুম। প্রথম 2 সপ্তাহ কেটে গেল দ্রুত, কোনো কিছুর সন্ধান মিলল না। তৃতীয় সপ্তাহর শেষ দিনে জিম ঠিক করলো সে উপত্যকার উত্তর পূর্ব দিকে অভিযান চালাবে। ওদিকটাই শুধু এখন দেখা বাকি। তেজস্ক্রিয়া মাপক যন্ত্র গাইগার কাউন্টারটা সাথে নিল জিম। কানে লাগালো ইয়ারফোন। এতে সাধারণ খুঁটিনাটি শব্দের যন্ত্রণা থেকে সে মুক্ত থাকবে। তারপর হাত বাড়ালো রাইফেলের দিকে। এটা একটা .3006 ক্যালিবারের ভারী অস্ত্র। জিনিসটার ওজন বরাবরই জিমের জন্য অস্বস্তিকর। তবে কানাডার গ্রিজলি ভাল্লুক হত্যায় রাইফেলটা বেশ কাজে দেবে। সে তার .22 পিস্তলটা সঙ্গে নিল না। ভেড়ার চামড়ার হোলস্টারে পুরে রেখে এলো আস্তানায়। বাতাসে কুয়াশার গন্ধ।
সূর্যের ঝকঝকে রশ্মি ঠিকরে পড়ছে নীল সাদা বরফের মাঠগুলোতে। চমৎকার মনোহর একটা দৃশ্য। তবে মনটা বেজার হয়ে আছে জিমের। যার উদ্দেশ্যে এত দূরে আসা তার সন্ধান এখনো মেলেনি বলে জিম ঠিক করেছে টানা 36 ঘন্টা অভিযান চালাবে এবার নতুন এলাকায়। তারপর দুপুর নাগাদ ফিরে আসবে নিজের সাময়িক আশ্রয় কেন্দ্রে। ইতিমধ্যে সি প্লেনের আসার কথা তাকে নিয়ে যাবার জন্য। ইমার্জেন্সি প্যাকেট ছাড়া খাবার দাবার বা পানি নেওয়ার প্রয়োজন বোধ করেনি জিম। বেশি খিদে পেলে দু একটা খরগোশ মারলেই চলবে। আর ঝর্ণার পানিতে ট্রাউট মাছেরও কোনো অভাব নেই এদিকে। সারাটা সকাল জিম হাঁটলো এই আশায় কাউন্টারটা বুঝি সংকেত দেবে, কিন্তু ওটা মরা মানুষের মতোই চুপ করে রইল। এ উপত্যকার কোনো তেজস্ক্রিয় মূল্য নেই, স্রেফ পাথুরে চলার পথ ছাড়া। সামান্য ইউরেনিয়ামের খোঁজ পেলেও চলতো, তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নয় জিম আরভিন। দরকার হলে রাতে ঘুমাবে না সে, এত পরিশ্রমের মূল্য নিশ্চয়ই পাওয়া যাবে। দুপুরের দিকে পেট মোচড় দিয়ে জানান দিল খিদে পেয়েছে। জিম ঠিক করেছে বড়শি দিয়ে মাছ ধরবে। সে ঘাসের মোড়া একটা গোলাকার টিলার কাছে আসতেই সামনের দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। হাঁ হয়ে গেল মুখ। এ যেন কোনো কষায়ের দোকানের বাইরেটা। থরে থরে সাজানো রয়েছে পশুর শরীর। যতদূর চোখ যায় দেখা গেল 3 সারিতে সাজিয়ে রাখা হয়েছে ওগুলোকে। ও কি ওগুলো? কাছের সারিতে স্তূপ হয়ে রয়েছে হরিণ, ভালুক, কুগার এবং পাহাড়ি ভেড়া। তার পরের সারি বোঝায় জুবুথুবু হয়ে পড়ে থাকা অদ্ভুত আধা শরীরের কিছু রোমশ প্রাণীতে। তার পেছনে আরই সর্বনাশ, দুঃস্বপ্নের মতো প্রাগৈতিহাসিক জানোয়ারদের বিশাল একটা পিণ্ড। একটা প্রাণীকে দেখে সাথে সাথে চিনতে পারল জিম। এই জন্তুটার কঙ্কাল জাদুঘরে দেখেছে সে। কোনো সন্দেহ নেই ওটা একটা ছোট স্টেগোসর, টাট্টু ঘোড়ার চেয়ে বড় হবে না আকারে। বিস্ময়ে স্তম্ভিত জিম টিলা ছাড়িয়ে আরও সামনে কয়েক পা বাড়ালো। গলা বাড়িয়ে দেখল মাটিতে শুয়ে থাকা নোংরা হলুদ রঙের আঁশযুক্ত অতিকায় গিরগিটিটার একটা চোখের পাতা তিরতির করে কাঁপছে। সাথে সাথে আসল ব্যাপারটা ধরে ফেলল জিম। জন্তুগুলো মরেনি একটাও। অদ্ভুত কোনো উপায়ে সবকটাকে চলৎশক্তিহীন করে রাখা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে আশ্চর্যভাবে। কপালে ঘামের রেখা ফুটল ওর। কত কোটি বছর আগে স্টেগোসররা এই অঞ্চলে বিচরণ করত, এটা এখনো বেঁচে আছে কিভাবে? হঠাৎ আরেকটা অদ্ভুত ব্যাপার নজর কাড়ল জিমের। শিকারগুলোর সবার আকার বা আকৃতি প্রায় একই রকম। বইয়ে ডাইনোসরদের যে বর্ণনা পড়েছে সে, বা জাদুঘরে ছবি দেখেছে, সেরকম বিশালদেহী সরীসৃপ একটিও দেখা যাচ্ছে না। সবগুলো প্রাণী আকারে বড়সড় ভেড়ার চেয়ে বেশি নয়। কোনো টাইরানোসর বা রোমশ হাতির চিহ্নমাত্র নেই কোথাও। অদ্ভুত এই বৈসাদৃশ্য নিয়ে কপাল কুঁচকে ভাবছে জিম। হঠাৎ কাছাকাছি ঝোপের আড়ালে মৃদু খসখস শব্দ শুনে সতর্ক হয়ে গেল সে। পারদ নিয়ে একবার কাজ করার অভিজ্ঞতা হয়েছে জিম আরভিনের। 1 সেকেন্ডের জন্যে তার মনে হলো সামনের খোলা জায়গাটাতে তরল ধাতব পদার্থে বোঝাই একটা চামড়ার বস্তা বোধহয় গড়িয়ে এলো। আপাত দৃষ্টিতে মনে হলো গোলাকার জিনিসটা বেশ ওজনদার, গড়ানোর ভঙ্গিতে গতিও আছে। তবে চামড়ার তৈরি কোনো বস্তু নয় এটা। প্রথমে যেটাকে স্ফীত বিশ্রী আঁচিলের মতো মনে হয়েছিল, হঠাৎ কাছে এলে জিনিসটা অস্বাভাবিক এবং বিকট একটা যান্ত্রিক মেকানিজমের আকৃতি পেল। জিনিসটা যাই হোক, ওটাকে খুঁটিয়ে দেখার সময় খুবই কম পেল জিম। কারণ গোলাকার পিণ্ডটা হঠাৎ শরীরের ভেতর থেকে সপাং করে বেশ কয়েকটা ধাতব রড বের করে দিয়েছে। প্রতিটির মাথায় গাছের কন্দের মতো লেন্স। হড়হড় করে গড়িয়ে ওর দিকে আসতে শুরু করলো। গতিবেগ ঘন্টায় 5 মাইলের কম হবে না। ওটাকে আসতে দেখে অন্তরাত্মা খাঁচা ছাড়া হবার জোগাড় হলো জিমের। ওর মনে কোনো সন্দেহই রইল না যে গোল আলুর মতো দেখতে বিকট জিনিসটা ওকে একবার বাগে পেলে 12টা বাজিয়ে ছাড়বে। প্রাগৈতিহাসিক প্রাণীগুলোর মতোই হয়তো ওকে পঙ্গু করে ফেলবে। মুখ দিয়ে ঘোত জাতীয় শব্দ করে এক লাফে পিছিয়ে এলো জিম। চট করে কাঁধ থেকে রাইফেল নামালো। জিমের জানার কথা নয়, এটা সেই মডেল টাইপ H9 রাম, যেটাকে কোটি বছর আগে ভিন গ্রহবাসীরা ভুলে পৃথিবীতে ফেলে গিয়েছিল। সেলফ এনার্জি সিস্টেমের কারণে বিধ্বংসী রোবটটা এখনও নিজস্ব শক্তি উৎপাদন করে টিকে আছে পৃথিবীর বুকে। বুনো প্রাণীগুলো যে প্যারালাইজ হয়ে আছে সেটা এরই কীর্তি। জিমকে আঁতকে উঠে পেছনে সরতে দেখেও
রামের যান্ত্রিক কাঠামোর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। জিমের কাছ থেকে সে 30 গজ দূরে, চলার গতি অব্যাহত রইল তার। অদম্য রাম এগিয়ে আসতেই থাকল। দ্রুত বোল্ট স্পর্শ করল জিম। অভ্যস্ত হাতে একটা কার্তুজ ঢোকালো চেম্বারে। গালের সাথে ছোঁয়ালো বন্দুকের কুঁদো। পিপ সাইড ব্যবহার করে আড়াআড়িভাবে লক্ষ্য স্থির করল ক্রমশ অগ্রসরমান ভারী আকৃতিটির দিকে। বিকেলের উজ্জ্বল সূর্যালোকে পরিষ্কার দেখা যাচ্ছে টার্গেটকে। ঠোঁটে ভয়াল এক টুকরো হাসি ফুটল জিমের। টেনে দিল ট্রিগার। 180 গ্রেনের মেটাল জ্যাকেট পরানো, সেকেন্ডে 2700 ফুট বেগে ছুটে যাওয়া এই বন্দুকের বুলেটের কার্যকারিতা সম্পর্কে কোনোই সন্দেহ নেই জিমের। সে জানে বুলেটের সাথে সংঘর্ষে টার্গেটের কি ভয়ানক দশা হতে পারে। দুম! বন্দুক থেকে গুলি ছুটে যাওয়ার সাথে সাথে বিপরীত ক্রিয়ায় কাঁধে যেন কুঁদোর প্রচণ্ড লাথি খেল জিম। ব্যথায় আর্তচিৎকার করে উঠল সে। মুখ হাঁ করে বাতাস টানল। তারপর সামনের দিকে তাকাতে চোয়াল ঝুলে পড়ল তার। শক্তিশালী বুলেট আঘাত হানতে সমর্থ হয়নি গোলপিণ্ডটার গায়ে। তির্যক গতিতে গুলি ছিটকে চলে গেছে। আগের গতিতেই এগিয়ে আসছে ওটা। উন্মাদের মতো পরপর দুবার গুলি চালালো জিম, কিন্তু অপ্রতিরোধ্য বস্তুটার তাতে বিন্দুমাত্র ক্ষতি হলো না। দুটো বুলেটই মিস হয়ে গেল। অদ্ভুতভাবে ওটা শরীর বাঁকিয়ে ফেলছে শেষ মুহূর্তে। রাম যখন প্রায় 6 ফুট দূরে, সূর্যের আলো লেগে ঝিকিয়ে উঠল ওটার রডের সাথে যুক্ত আঙুলের মতো বাঁকানো হুকগুলো। মুখের জায়গায় বড় একটা গর্ত, তাতে সারি সারি কাঁটা বসানো। সবুজ রঙের একটা তরল পদার্থ গড়িয়ে পড়ছে হাঁ করা মুখ থেকে। থেকে থেকে কেঁপে উঠছে জিনিসটা। বিভৎস। ওটার দিকে দ্বিতীয়বার আর তাকালো না জিম। প্রাণ ভয়ে ঝেড়ে দৌড় দিল। জিম আরভিনের ওজন প্রায় 150 পাউন্ড। হালকা পাতলা শরীরটা নিয়ে পেছনের জিনিসটার সাথে দৌড় প্রতিযোগিতায় সে জিতে যাবে ভেবেছিল। কারণ রাম তার গতি বাড়ায়নি 1 ফোঁটাও, কিংবা বলা যায় ঘন্টায় 5 মাইলের বেশি এগোবার সামর্থ্যও তার নেই। কিন্তু আতঙ্কের চোটে কয়েকশো গজ দৌড়াবার পরেই ক্লান্ত হয়ে গেল জিম। সাথে যেসব মালপত্র আছে সেগুলোর ওজন নেহায়েত কম নয়। সে এবার এক এক করে ভারমুক্ত হতে শুরু করলো। রাইফেলটা ফেলে দিতে গিয়ে দ্বিধায় পড়ে গেল জিম। যদিও অস্ত্রটা কিম্ভূত জিনিসটার বিরুদ্ধে অর্থহীন বলে প্রমাণিত হয়েছে, কিন্তু জিমের মিলিটারি ট্রেনিং তাকে শিক্ষা দিয়েছে দেয়ালে পিঠ থেকে না গেলে সমরাস্ত্রের মায়া ত্যাগ করতে নেই। মন যুক্তি দেখালো এ ধরনের সমস্যার মুখে রাইফেলটা যেহেতু কোনো কাজেই লাগছে না, সুতরাং অহেতুক একটা বাড়তি ওজন বয়ে বেড়ানোর মানে হয় না। তবু বন্দুকটা ফেলে দিতে পারল না জিম। এক কাঁধ থেকে আরেক কাঁধে ঝোলালো সে ওটা। গাইগার কাউন্টারটা যত সাবধানে সম্ভব সমতল একটা পাথরের ওপর রেখে দিল। দৌড়ের গতি তার কমলই না বলা চলে। দৌড়াতে দৌড়াতে আকাশের দিকে মুখ তুলে চাইল জিম। সূর্যের গায়ে আবিরের ছোঁয়া। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। ভয়ে ধকধক করে উঠল কলজে। পেছনের পৈশাচিক জিনিসটার হাত থেকে রাতের বেলা কি রক্ষা পাওয়া যাবে? মনে হয় না। যেভাবে ওটা তাকে ধাওয়া শুরু করেছে, নাগালে না পাওয়া পর্যন্ত এই অনুসরণ পর্বের সমাপ্তি ঘটবে না তা ভালো করেই বুঝতে পারছে জিম। কিন্তু একটা জিনিস ওর মাথাতে কিছুতেই ঢুকছে না, ওটা তার পিছু নিয়েছে কেন? আর প্রাগৈতিহাসিক জানোয়ারগুলোই বা কার বা কিসের জন্য ওভাবে স্তূপ করে রাখা রয়েছে? ধাওয়ার কারণ উদ্ঘাটন করতে না পারলেও জিম সার বুঝেছে এটুকুই, কিছুতেই বিকট জিনিসটার হাতে ধরা পড়া চলবে না। আর অনিবার্য সর্বনাশের হাত থেকে রক্ষা পেতে হলে কৌশল অবলম্বন করতে হবে। এভাবে আর কতক্ষণ দৌড়ে মরবে সে? মুখ হাঁ করে শ্বাস নিতে নিতে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে চলেছে জিম। খুঁজছে এমন কোনো অবলম্বন যার সাহায্যে এই ভয়ানক প্রতিযোগিতা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তবে জিমের ভাগ্য ভালো, উপত্যকাটি ঘন অরণ্য বিরল। ফলে ঝোপঝাড় বা গাছপালার কারণে তাকে কোথাও বাধা পেতে হচ্ছে না। দৌড়ের গতিতে সমান তাল থাকছে। হঠাৎ একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল জিম। ট্রেইলের মাথায় মস্ত বড় একটা পাহাড়ের বোল্ডার ঝুলে আছে। মনে মনে দ্রুত হিসাব কষে ফেলল জিম। মালই ফাঁদের কথা মনে পড়তে মুচকি হাসল। একবার এই ফাঁদ পেতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল সে। খুদে একটা টিলার উপর লাফিয়ে উঠল জিম। ফিরে চাইল ঘাসে মোড়া সমতল ভূমির দিকে। শেষ বিকেলের সূর্য লম্বা ছায়া ফেলেছে। তারপরও অনুসরণকারীকে স্পষ্ট দেখা যাচ্ছে, যেন গন্ধ শুকে এগিয়ে আসছে জিমের ট্রেইল ধরে।
ঘৃণা আর বিতৃষ্ণা মেশানো উদ্বেগ নিয়ে ওটার দিকে তাকিয়ে রইল জিম। সন্দেহ নেই আর মিনিট 12 মধ্যে হারামিটা এখানে এসে পড়বে। জিমের পায়ের চিহ্ন নিখুঁতভাবে অনুসরণ করছে ওটা। লাফিয়ে টিলা থেকে নেমে পড়ল জিম আরভিন। তারপর ঝুলন্ত বোল্ডারের নিচে গিয়ে পা ঘষে হেঁটে গেল। প্রায় 10 গজ এগোবার পরে আবার আগের জায়গায় ফিরে এলো সে। মাটিতে পায়ের ছাপ স্পষ্ট ফুটে আছে দেখে সন্তুষ্ট চিত্তে লাফ মেরে ট্র্যাক থেকে সরে গেল। বিশালাকায় পাথরখণ্ডটার পেছনে এসে দাঁড়ালো। কোমর থেকে এবার ভারী ছোড়াটা বের করে হিসেব মতো মাটি খুঁড়তে শুরু করলো জিম। বোল্ডারটা মাটির যে অংশে ভর করে ঝুলে আছে ঠিক সেখানের মাটি খুঁড়ে চলল। কয়েক মিনিটের মধ্যে ঘেমে গোসল হয়ে গেল। কাজ শেষে ছুরিটা যথাস্থানে রেখে দিল। পাথরের গায়ে আঙুল ছোঁয়াতে দুলে উঠল ওটা। বোল্ডারের নিচে এই মুহূর্তে অবলম্বন বলতে প্রায় কিছুই নেই। খুশি মন নিয়ে বোল্ডারের পিছনে লুকালো জিম। একটু পরেই ধূসর রঙের গোলাকার বস্তুটিকে দেখা গেল সোজা বোল্ডারের দিকে এগিয়ে আসছে। দাঁতে দাঁত চেপে রাখল জিম। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। শরীরের সমস্ত পেশি টান টান হয়ে আছে উত্তেজনায়। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সামনে। মনে মনে জপছে, আয় আয় বেটা, সামনে আয়। জিমের সন্দেহ হলো ধূর্ত গোল আলু ওর ফন্দি টের না পেয়ে যায়। সন্দেহ করার কিছু ছিল না অবশ্য। রাম অনুসন্ধিৎস দৃষ্টিতে জিমের পায়ের ছাপ পরীক্ষা করে এগোচ্ছিল। দেখতে দেখতে এসে পড়ল প্রায় শূন্যে ভাসমান প্রকাণ্ড পাথরের নিচে। সাথে সাথে বিদ্যুৎ খেলে গেল জিমের শরীরে। মুখ দিয়ে বেরিয়ে এলো বুনো চিৎকার। সর্বশক্তি দিয়ে বোল্ডারটাকে ঠেলে দিল সে সামনের দিকে। 12 ফুট উঁচু থেকে 5 টন ওজনের পাথরটা সরাসরি আছড়ে পড়ল রামের ঘাড়ে, যেন মাটির সাথে পিষে দিল। হুড়মুড় করে টিলা থেকে নেমে পড়ল জিম। বোল্ডারটার দিকে তাকিয়ে ঘড়ঘড়ে গলায় বলল, শয়তানের বাচ্চাকে পিষে আলু ভর্তা করে দে। পাথরের গায়ে একটা লাথি মেরে হা হা করে হেসে উঠল সে। শালা গোল আলুর বাচ্চা, তোর কষায়ের দোকান থেকে আমি আর ওয়ার্ল্ড খানিকটা মাংস নিয়ে যাব খন। ইউরেনিয়াম পাইনি তো কি হয়েছে, ডাইনোসরের মাংস বেচে প্রচুর কামাতে পারবো। তবু ভালো এ যাত্রায় একেবারে লস হয়নি। তুই নরকের কীট, নরকে যা, হা হা হা। হঠাৎ বিষম খেল জিম। থেমে গেল হাসি। কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল চোখ। দানব পাথরটা নড়তে শুরু করেছে। 5 টন ওজনের প্রকাণ্ড বোল্ডার ট্রেল থেকে খসে পড়ল আস্তে। তারপর পেছনের মাটির বড় বড় ঢেলা উড়িয়ে ক্রমশ উঁচু হয়ে উঠল। খড়খড়ে মৃদু একটা আওয়াজ ভেসে এলো ওটার নিচ থেকে। তীব্র অবিশ্বাস নিয়ে জিম দেখল একদিকে কাত হয়ে গেল অত বড় পাথরটা। একধার থেকে মাথা তুলল ধূসর রঙের ফোলানো শরীরের একটা অংশ। গলা দিয়ে ভোঁতা আওয়াজ বেরিয়ে এলো জিমের। পড়িমড়ি করে ছুটল সে। ট্রেল ধরে মাইলখানেক টানা দৌড়ালো প্রাণ ভয়ে ভীত জিম আরভিন। শেষে থেমে দাঁড়ালো, তাকালো ঘাড় ঘুরিয়ে। ফেলে দেয়া পাথরটা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে গাঢ় রঙের একটা বিন্দু। ধীর গতিতে কিন্তু নিয়মিত ছন্দে এবং অপ্রতিরোধ্যভাবে ওটা তার পায়ের চিহ্ন দেখে এগিয়ে আসছে এদিকেই। জিম ধপ করে বসে পড়ল মাটির ওপর। দুহাত দিয়ে চেপে ধরল মাথা। আর সয় না শরীর। অন্তত 20 মিনিটের পথ এগিয়ে আছে সে রামের চেয়ে। শুয়ে পড়ল জিম। একটু বিশ্রাম না নিলে আর চলছে না। জ্যাকেটের পকেট থেকে ইমার্জেন্সি রেশনের পাতলা প্যাকেটটা বের করল সে। দ্রুত চিবিয়ে গিলে ফেলতে লাগলো পেমিকান, বিস্কুট এবং চকোলেট। খুদে একটা ঝর্ণাধারা থেকে পান করল বরফ শীতল পানি। তারপর আবার প্রস্তুত হয়ে নিল অদ্ভুত সংগ্রামের জন্য। যাত্রা শুরুর আগে 3টে বেনজেড্রাইন বড়ি গিলে খেল জিম। শারীরিক অসুস্থতা বা ক্লান্তির জন্য জরুরি চিকিৎসা হিসেবে ওষুধগুলো সবসময় নিজের কাছে রাখে সে। এখন বেশ কাজে দিচ্ছে। শরীরে বল পাচ্ছে জিম। হাড়ের ভিতর ঢুকে যাওয়া ভয়টাও যেন অনেকখানি কমেছে। রাম যখন তার মিনিট 10 দূরের পথে, এই সময় আবার ছুটতে শুরু করলো সে। মিনিট 15 দৌড়ানোর পরে একটা পাথুরে দেয়ালের সামনে চলে এলো জিম। দেয়ালটা খাড়া, প্রায় 30 ফুট উঁচু। দেয়ালের আরেক পাশে প্রবেশের অগম্য রাস্তা। গিরিখাদের ফাঁদ, তীক্ষ্ণ কাঁটাযুক্ত ঝোপ আর খুরের মতো ধারালো পাথর ডিঙিয়ে যাওয়া এক কথায় অসম্ভব। জিম যদি কোনো মতে এই দেওয়ালের উপর উঠতে পারে তাহলে রামকে অবশ্যই বাঘ ঘুরে যেতে হবে। তার মানে ওটাকে বেশ কিছুক্ষণের জন্য পেছনে ফেলে রাখার সুযোগ পাবে জিম। আকাশের দিকে তাকালো ও।
সূর্যটাকে লাল টকটকে প্রকাণ্ড একটা থালার মতো লাগছে। দিগন্ত রেখা স্পর্শ করলো বলে। জিমকে আরও দ্রুত এগোতে হবে। রক ক্লাইমার সে নয়, তবে পাহাড়ে কিভাবে চলতে হয় জানে। দেয়ালের খাঁজ, ফাটল বা ফুটোতে হাত বা পা রেখে অনেক কষ্টে শরীরটাকে সে টেনে নিয়ে এলো চূড়োয়। ও যখন চূড়োয় উঠেছে ঠিক তখন রাম গড়াতে গড়াতে পৌঁছে গেছে দেয়ালের নিচে। জিম জানে দিনের আলো থাকতে থাকতে প্রতিটি মূল্যবান মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত তার। প্রতিটি সেকেন্ড এখন অমূল্য। কিন্তু কৌতূহল এবং আশার দোলাচল তাকে থামিয়ে রাখল। মনকে বোঝালো জিম, তার ধাওয়াকারী যে মুহূর্তে বাঘ ঘুরতে শুরু করবে তখনই সে চূড়ো থেকে নেমে বাতাসের বেগে ছুটবে। তাছাড়া এমনও তো হতে পারে ওটা তার আশা হয়তো ছেড়েই দিল। তাহলে এখানেই দিব্যি ঘুমিয়ে নিতে পারবে জিম। ঘুম, আহ, শরীরটা ঘুমের জন্য যে কি উচাটন। কিন্তু বাঁক নিয়ে ঘুরল না রাম। প্রাচীরের পাদদেশে কয়েক সেকেন্ড ইতস্তত করল ওটা। তারপর সবকটা নব খুলে গিয়ে পরিণত হলো শক্ত ধাতব লাঠিতে। লাঠিগুলোর মাথায় লেন্স লাগানো, দুলতে লাগলো বাতাসে। সরে যেতে দেরি করে ফেলল জিম। শূন্যে ভীতিকরভাবে নড়তে থাকা যন্ত্রটার লেন্স বা চোখগুলো দেখে ফেলেছে ওকে। জেনে গেছে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে শিকার। উপুড় হয়ে শুয়ে নিচের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে অভিশাপ দিল জিম। কেন মাতব্বরি করতে সে এতক্ষণ চূড়ায় দাঁড়িয়েছিল? ধাতব হাতগুলো হঠাৎ ফিরে এলো নিজেদের জায়গায়। পরিবর্তে ভিন্ন আরেকটা নব থেকে নমনীয় আকৃতির একটি রড বেরিয়ে এলো। সূর্যের বিদায়ী আলোয় মনে হলো রক্ত স্নান করছে ওটা। শটান সরসর করে উঠে যেতে শুরু করলো জিম যেখানে শুয়ে আছে সেদিকে। রডটাকে দেখে স্রেফ পাথর হয়ে গেল জিম। ওটার মাথার কাঁটাওয়ালা নখ চূড়োর ধারে নাকের ঠিক নিচেটাই খামচে ধরল। লাফিয়ে উঠল জিম। রডটা ইতিমধ্যে আবার খাটো হয়ে যেতে শুরু করেছে। এবার রাম গড়াতে গড়াতে মাটি থেকে পাহাড় বইতে শুরু করলো। ওটার গা থেকে বেরিয়ে আসা লম্বা একটা হুক কিলবিল করে সাপের মতো এগিয়ে গেল জিমের পা লক্ষ্য করে। জিম বাবা গো বলে পা সরিয়ে নিল। তারপরই রেগে মেগে লাথি বসিয়ে দিতে গেল হুকের গায়ে, কিন্তু শেষ মুহূর্তে সামলে নিল নিজেকে। বদলে চূড়োর ধারের ঝোপ থেকে শুকনো একটা ডাল ভেঙে নিল সে। হুকটাকে গুঁতো দিতে শুরু করলো। হঠাৎ চোখ ঝলসানো আলো জ্বলে উঠল। সাদা আঁকাবাঁকা আলোর রেখা বৈদ্যুতিক শকের মতো যেন ঢুকে গেল শুকনো ডালের ভেতরে। প্রবল ঝাঁকুনি খেল জিম হাতে। আর্তনাদ করে উঠে সাথে সাথে লাঠিটা ফেলে দিল সে। সব কটা আঙুল অসাড় হয়ে গেছে। টলতে টলতে কয়েক পা পিছিয়ে এলো জিম। নিষ্ফল আক্রোশে ফুঁসছে। একবার ইচ্ছে করল ঝেড়ে দৌড় দেয়। হঠাৎ কাঁধে ঝোলানো রাইফেলটার কথা মনে পড়াতে নিজেকে সামলালো সে। সেবার রাম বাছাধন অনেক দূরে ছিল বলে টার্গেট মিস হয়েছে তার। এবার আর লক্ষ্য ভণ্ডুল হবার কোনো কারণ নেই। আজ ওর একদিন কি আমার একদিন। দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করল জিম। দ্রুত কমে আসছে আলো। হাঁটু গেড়ে বসল জিম। ধৈর্যের সাথে বাঁকানো হুকটাকে টার্গেট করল। তারপর টেনে দিল ট্রিগার। ধপ করে একটা শব্দ হলো। রাম মাটিতে পড়ে যেতেই আনন্দে চিৎকার করে উঠল জিম। যতটা আশা করেছিল রাইফেলটা তার চেয়ে অনেক বেশি কাজে দিয়েছে। গুলির আঘাতে ওটার ধাতব নখগুলো শুধু উড়েই যায়নি, চূড়োর এক ধার গুঁড়িয়ে দিয়ে সেখানে মস্ত একটা গর্তের সৃষ্টি করেছে। এখন আর এ ধার থেকে রাম বাবাজিকে উঠতে হবে না। নিচে তাকালো জিম। মাটির ওপর বস্তার মতো পড়ে আছে রাম। খিকখিক হাসল জিম। শয়তানটা যতবার হুকের সাহায্যে উপরে উঠতে চাইবে ততবার গুলি করে ওকে ফেলে দেবে সে। পকেটে গুলি আছে প্রচুর। আর খানিক পর চাঁদ উঠবে। তখন চাঁদের আলোয় ওটাকে গুলি করা যাবে। অবশ্য ওই জিনিসটা যাই হোক না কেন ওটা ঘটে বুদ্ধি আছে বলেই মনে হয়। অসম যুদ্ধ নিশ্চয় চালিয়ে যেতে চাইবে না। এখন হোক আর কয়েক ঘন্টা পরে হোক, মোড় ঘুরতে ওকে হবেই। রাতের বেলা হয়তো ওর ট্রেইলটা চোখে পড়বে না রামের। এই সময় নিচের দিকে আবার তাকাতেই গলা দিয়ে বিদঘুটে আওয়াজ বেরিয়ে এলো জিমের। অন্ধকারে গোলাকার পিণ্ডটা থেকে তিনটে হুকসহ রড বেরিয়ে এসেছে একসাথে। অবিকল ফ্যানের মতো ঘুরতে ঘুরতে ছড়িয়ে পড়ল সবকটা। প্রতিটি হুক 4 ফুট অন্তর দূরত্ব বজায় রেখে পাহাড় বইতে শুরু করলো। জিম আরভিন চট করে কাঁধে তুলল রাইফেল। ঠিক আছে, এবার ক্রমাগত গুলিবর্ষণ শুরু হবে। অন্ধকারে যদিও সবগুলো হুককে ভালোভাবে দেখা যাচ্ছে না,
কিন্তু হাল ছাড়ার পাত্র নয় জিম। জিমের সৌভাগ্যই বলতে হবে, প্রথম গুলিটাই একটা হুকের গায়ে বিঁধল। প্রচুর ধুলো উড়িয়ে ওটা ভেঙে অকেজো হয়ে গেল। দ্বিতীয় গুলিটাও প্রায় প্রথমটার মতো লক্ষ্য ভেদ করল। আরেকটা হুককে পাঁচিলের গা থেকে সরিয়ে দিল। 3 নম্বর হুকটাকে গুলি করতে গিয়ে জিম আবিষ্কার করল এতক্ষণ ধরে বৃথা চেষ্টা করছে সে। প্রথম যে হুকটা ভেঙে গিয়েছিল সেখানে টিকটিকির কাটা লেজের মতো আরেকটা হুক গজিয়েছে। জিম যতই গুলি করুক, অবিনাশী হুকগুলোর আসলে ধ্বংস নেই, কারণ একটা না একটা হুক রামকে উপরে টেনে তুলবেই। জিম হাতের রাইফেলটা একটা খাটো গাছের ডালে ঝুলিয়ে রেখে নেমে পড়ল পাহাড় থেকে। ঝেড়ে দৌড় দিল, মিশে গেল অন্ধকারের মধ্যে। দিকবিদিক শূন্য হয়ে ছুটতে লাগলো সে। জানে না কোথায় যাচ্ছে, জানা নেই কি করবে এখন। পৈশাচিক জিনিসটা যেটা ওকে ধাওয়া করে আসছে পেছনে, জিম জানে না ওটার গতি কিভাবে রুদ্ধ করবে সে। হঠাৎ ডিনামাইটের কথা মনে পড়ে গেল ওর। এবার দিক পরিবর্তন করলো জিম। ফিরে চলল লেকের ধারে, তার ক্যাম্পে। মাথার উপর হাজারো তারার দুতিতে পথ চলতে অসুবিধে হচ্ছে না, তবে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে জিম। খিদেও লাগছে না। একবার ভাবলো আস্তানায় গিয়ে 4টে মুখে দেবে, পরক্ষণে নাকচ করে দিল চিন্তাটা। তার চেয়ে শারীরিক ক্লান্তি দূর করতে বেনজেড্রাইন ট্যাবলেট কাজে দেবে। কিন্তু পকেট হাতড়ে কোনো বড়ি পেল না জিম। আকাশে চাঁদ উঠেছে, জিম শুধু শুনতে পাচ্ছে রাম আরও কাছে এগিয়ে আসছে, ওর আরও কাছে চলে আসছে। উদ্ভ্রান্তের মতো এগোচ্ছে জিম। একবার মনে হলো সামনে ওর স্ত্রী ছেলে দাঁড়িয়ে আছে দুবাহু বাড়িয়ে। যাও এখান থেকে, তাকে ধমকে উঠল জিম। শিগগির পালাও, দেখতে পাচ্ছ না ওটা আমাকে ধাওয়া করেছে? দুজনেই মরতে চাও নাকি? জিম দেখলো দৌড়ে চলে গেল ছেলে। খানিক পরেই বুঝতে পারল আসলে চোখে ভ্রম দেখেছে ও। আরেকবার মনে হলো ওর সামনে বিশালাকায় এক গ্রিজলি ভালুক দাঁড়িয়ে আছে, কিন্তু ভালুকটাকে দেখে ভয় পেল না সে, বরং গ্রিজলিটাই যেন বিরক্ত হয়ে পথ ছেড়ে দিল জিমের। পরদিন ভোরে সূর্য ওঠার খানিক পরে লেকের ধারে পৌঁছে গেল জিম। রাম তার কাছ থেকে বেশি দূরে নেই, গড়িয়ে আসার আওয়াজ শোনা যাচ্ছে। জিম চোখ বুজে হোঁচট খেতে খেতে হাঁটছে। হঠাৎ নাকে দড়াম করে আঘাত পেল সে। ঝাঁকি খেয়ে খুলে গেল চোখ। দেখল নিজের আস্তানায় চলে এসেছে সে। পাঁচিলের সাথে ধাক্কা খেয়েছে। অদূরে পড়ে রয়েছে বিস্ফোরকের ভাণ্ডার ডিনামাইট। ডিনামাইটগুলোকে দেখে যেন নতুন করে বাঁচার আশ্বাস পেল জিম। উজ্জীবিত হয়ে উঠল। অনেক কষ্টে ভিতরের উদ্বিগ্ন ভাবটাকে দূর করে দিল জিম। ভাবতে বসল ডিনামাইটগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। ফিউজ ব্যবহার করবে? না, ট্রেইলে ফিউজ রেখে ডিনামাইট রেখে সটকে পড়া সম্ভব হবে না, কারণ ঠিক কোন সময় তাকে বিস্ফোরণ ঘটাতে হবে তা আগে থেকে অনুমান করা মুশকিল। ঘামে জামা কাপড় লেপ্টে আছে জিমের গায়ে। প্রচণ্ড ক্লান্ত শরীর, মাথাটাও ঠিকমতো কাজ করতে চাইছে না। দূর থেকে এমন সময় বিস্ফোরণ ঘটাতে হবে ঠিক যখন রাম ওই রাস্তা ধরে এগোতে থাকবে। কিন্তু লম্বা ফিউজ ব্যবহার করতে সাহস পেল না জিম। লম্বা তার জ্বলতে সময় নেয় অনেক। তাহলে কি করা যায়? গভীর চিন্তায় পড়ে গেল সে। হঠাৎ একটা কথা মনে পড়তে লাফিয়ে উঠল। হ্যাঁ, উপায় আছে। .22 পিস্তলটা এবার কাজে দেবে। অস্ত্রটা ফেলে রেখেছিল সে তার আস্তানায়। দ্রুত কাজ শুরু করে দিল জিম। ডিনামাইটের বাক্সটা বয়ে নিয়ে এলো রাস্তার মাথায়। পাথুরে একটা বাঁক থেকে 20 গজ দূরে জিমের আগের ট্র্যাক। এ রাস্তা দিয়ে সে হেঁটে এসেছে। ডিনামাইট স্টিকগুলো নাড়াচাড়া করার সময় ভয় ভয় লাগলো ওর। বড্ড ঝুঁকি নেওয়া হচ্ছে। যে কোনো সময় সামান্য ঝাঁকুনি লাগলেই বিস্ফোরিত হতে পারে ডিনামাইট। বিস্ফোরণে মরতে রাজি আছে জিম, তবু রামের দ্বারা পঙ্গুত্বের শিকার হতে রাজি নয়। ডিনামাইটগুলো যথাস্থানে ফিট করে রেখে বিধ্বস্ত শরীরটাকে পাথুরে একটা আড়ালের পেছনে কোনো মতে টেনে নিয়ে এলো জিম। দেখল ওর নাছোড়বান্দা অনুসরণকারী আর 500 গজ দূরেও নেই। দাঁতে দাঁত ঘষল জিম। হঠাৎ পাথুরে চত্বরটার মাঝে আড়াআড়ি একটা গর্ত চোখে পড়ল ওর। পরীক্ষা করে বুঝল এই গহ্বর থেকে ডিনামাইটের দিকে নজরও রাখা যাবে, আর বিস্ফোরণের বিরুদ্ধে ঢাল হিসেবেও কাজ করবে পাথরখণ্ডটা। জিম যেখানে আত্মগোপন করে আছে সেখান থেকে ডিনামাইটের ফাঁদ মাত্র 20 গজ দূরে। পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ল জিম। দেখছে রাম আসছে। দপদপ করছে মাথাটা, যেন হাতুড়ি পিটছে কেউ। ঈশ্বর, শেষ কবে ঘুমিয়েছে ও?
এই প্রথম টানা কয়েক ঘন্টা নির্ঘুম কেটেছে ওর। ঘন্টা নাকি দিন মনে করতে পারছে না জিম। পেশিতে খিঁচ ধরে আছে, শরীরের ভেতর অসম্ভব জ্বালা পোড়া। পিঠে সূর্যের আলোর ছোঁয়া পেল সে, উষ্ণ আরামদায়ক। ঘুমে বুঝে আসতে চাইল দু চোখ, না এখন কিছুতেই ঘুমানো চলবে না, তাহলে ওই হারামজাদাটার নিশ্চিত শিকার হতে হবে। 1000 বছর ধরে জনশূন্য এই প্রান্তরে প্যারালাইজড রোগীর মতো পড়ে থাকতে হবে, নড়তে চড়তে পারবে না। পিস্তলের ট্রিগারে আঙুল পেঁচালো জিম। ওকে জেগে থাকতেই হবে। যদি সে হেরে যায়, বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায় রাম, তাহলে শেষ মুহূর্তে নিজের মস্তিষ্কে পিস্তলের একটা গুলি ঢুকিয়ে দেবে জিম। চকচকে পিস্তলটার দিকে একবার তাকালো জিম, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল ওর পাতা ফাঁদের দিকে। যেভাবে সময়ের হিসেব করেছে সে, তা যদি খাপে খাপে মিলে যায়, তাহলে রামের এবার আর রক্ষা নেই। একটু স্বস্তি অনুভব করল জিম। কাছে পিঠে কোথাও মৃদু শীষ দিয়ে উঠল একটা পাখি, লেকের পানিতে ঝিলিক দিল মাছের রূপলি ডানা। হঠাৎ শরীর টান টান হয়ে গেল জিমের। যা শালা, একটা গ্রিজলি আসছে এদিকে হেলে দুলে। জিমের ক্যাম্প খালি। ব্যাটা নিশ্চয়ই ডিনামাইটের বাক্সটাকে বিয়ার বা খাবারের বাক্স বলে ভেবেছে। রোমশ দানবটা সতর্কভাবে বাক্সটাকে শুঁকল, নাকটাকে ঘোরালো চারপাশে। গম্ভীর ঘড়ঘড়ে একটা আওয়াজ বেরিয়ে এলো গলার ভেতর থেকে। মানুষের গন্ধ পেয়েছে। জিম দম বন্ধ করে পড়ে থাকলো। ডিনামাইটের ক্যাপে যদি সামান্য ছোঁয়া লাগে, সাথে সাথে বুম। বাক্স থেকে মাথা তুলল গ্রিজলি, গর্জে উঠল কর্কশ গলায়। বাক্সটাকে অগ্রাহ্য করল সে। মানুষের গন্ধের কথাও ভুলে গেল বেমালুম। নতুন শত্রুর দেখা পেয়েছে সে। পাশবিক ছোট চোখ দুটো দিয়ে স্থির দৃষ্টিতে গ্রিজলি দেখল গোলাকার রামকে, গড়িয়ে গড়িয়ে আসছে। আর মাত্র 40 গজ দূরে আছে। জিম চাপা গলায় হেসে উঠল খিকখিক করে। উত্তর আমেরিকায় শুধু নয়, সারা বিশ্বের হিংস্র প্রাণীকুলের মধ্যে সে জমের মতো ভয় পায় দানবাকৃতি গ্রিজলি ভালুকদের। এবার জমবে মজা। দুই ভয়ঙ্কর প্রাণী। রামকে ভিনগ্রহের কোনো প্রাণী বলে ধরে নিয়েছে জিম। মুখোমুখি হতে যাচ্ছে প্রবল প্রতিহিংসা নিয়ে দুই ভয়ঙ্কর প্রাণী। দেখা যাক কে জেতে। একবার পিস্তলটার দিকে তাকালো জিম, তারপর ফিরে চাইল ডিনামাইটের দিকে। এই মুহূর্তে এই দুটোর অস্তিত্বই তার কাছে প্রধান। ভালুকের কাছ থেকে 6-7 হাত দূরে এসে দাঁড়িয়ে পড়ল রাম। পিঠ কুঁজো হয়ে গেল গ্রিজলির। ক্রোধ আর রাগে ফেটে পড়তে চাইছে। লাল ঠোঁট দুটো ফাঁক করল সে। বেরিয়ে পড়ল ক্ষুরোধার চকচকে দাঁতের সারি। আবার গড়াতে শুরু করল রাম। কাটাতে চাইছে গ্রিজলিকে। ভালুকটা পা বাড়ালো সামনে, গর্জন করছে মুহুর্মুহু। রোমশ বিশাল বাহু দুটো বাড়িয়ে ছুটে গেল রামের দিকে। প্রকাণ্ড দুই থাবা গ্রিজলির, খুরের চেয়েও ধারালো। গন্ডারকে পর্যন্ত ছিঁড়ে ফালাফালা করে দেওয়ার মতো তাগত রাখে হিংস্র থাবা জোড়া। ভালুকটাকে ছুটে আসতে দেখে পেছনে সরে গেল রাম, দাঁড়িয়ে পড়ল। তারপর গ্রিজলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বড় একটা বৃত্ত নিয়ে অন্যদিকে এগোলো সে। কিম্ভূত জিনিসটাকে রণে ভঙ্গ দিতে দেখে আরও রেগে গেল জঙ্গলের রাজা। লড়াইয়ের উন্মাদনা জেগেছে তার শিরায়। প্রতিযোগীকে এত সহজে ছেড়ে দেবে না। প্রকাণ্ড শরীর নিয়ে বিদ্যুৎ বেগে ঘুরল গ্রিজলি। শৈল্পিক ছন্দে পা ফেলল একপাশে, তারপর বিপুল শক্তিতে মরণ আলিঙ্গনে বেঁধে ফেলল রামকে। ভয়ানক শক্তিশালী কালচে হাত দুটোর বন্ধন দৃঢ়তর হলো। বিকট হাঁটা যেন বিশাল এক গর্ত। গ্রিজলি কামড় বসালো রামের ঘাড়ে। উত্তেজনায় প্রায় লাফ মেরে দাঁড়ালো জিম। ধরো ওকে! ব্যাঙের মতো ফ্যাঁসফ্যাঁসে গলায় চিৎকার করে উঠল সে। হঠাৎ ধূসর শরীরে উজ্জ্বল রূপালী আলো ঝিলিক দিয়ে উঠল। অত্যুজ্জ্বল ভয়ঙ্কর আলোক রেখাটা চোখ ঝলসে দিল জিমের। সাথে সাথে জঙ্গলের রাজার বীর বিক্রমের গর্জন পরিণত হলো বিকট আর্তনাদে। গলা দিয়ে ঘড়ঘড়ে আওয়াজ বেরিয়ে এলো তার কয়েক সেকেন্ড পরে। প্রায় 1 টন ওজনের পাহাড় সমান দেহ নিয়ে গ্রিজলি আছড়ে পড়ল মাটিতে। ওটার গলা নিখুঁতভাবে দুভাগ হয়ে গেছে, গলগল করে রক্ত পড়ছে। জিম দেখল রামের শরীরের মাঝে ভোজবাজির মতো তীক্ষ্ণধার একটা ব্লেড অদৃশ্য হয়ে গেল, রক্তাক্ত। দানব ভালুকের লাশের পাশ দিয়ে গড়াতে শুরু করলো রাম। ধৈর্যের সাথে জিমের পায়ের ছাপ পরীক্ষা করছে সে। এগিয়ে আসছে ওর দিকেই। ওকে বেবি, মুচকি হাসলো জিম। এবার আর রক্ষা নেই তোমার। এসো বাছাধন, আরও কাছে এসো।
খুব শান্তভাবে অত্যন্ত সতর্কতার সাথে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে অপেক্ষা করতে লাগলো জিম আরভিন। রাম এগিয়ে এলো সোজা ডিনামাইট বাক্সের দিকে। পাশ কাটাচ্ছে এইবার। ট্রিগারে আঙুলের চাপ পড়ল। প্রবল বিস্ফোরণের একটা শব্দ। ভাইব্রেশনের চোটে মাটি থেকে শূন্যে উঠে গেল জিমের শরীর। তারপর আর কিছুই মনে নেই ওর। প্রকৃতি আশ্চর্য নীরব। পাখিদের কলকাকলিও শোনা যাচ্ছে না। কয়েক গজ দূরে ঘাসের সাথে কিসের যেন ধাক্কা লেগে থপ করে ভোঁতা একটা আওয়াজ হলো। তারপর আবার নেমে এলো এক অদ্ভুত নৈশব্দ। ধীরে ধীরে মাথা তুলল জিম আরভিন। কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়েছিল সে। সারা শরীর ব্যথায় টনটন করছে। যেখানে ডিনামাইটের বাক্সটা ছিল ওখানে বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে। ধোঁয়া বেরুচ্ছে এখন। গর্ত থেকে কয়েক গজ দূরে ওটাকে দেখতে পেল জিম। ধূসর শরীরে পাউডার লেগে রয়েছে। আরও বিকট দেখাচ্ছে রামকে। লম্বা একটা পাইন গাছের নিচে দাঁড়িয়ে আছে রাম। কানের ভিতর অবিরাম ড্রাম বাজাচ্ছে কে যেন। বিস্ফারিত চোখে জিম দেখল গড়িয়ে আসতে শুরু করেছে ওটা। পাগলের মতো পিস্তল খুঁজল জিম, পেল না। বিস্ফোরণের ধাক্কায় কোথাও পড়ে গেছে। প্রার্থনা করতে ইচ্ছে করছে ওর, কিন্তু বাইবেলের একটা শ্লোকও মনে পড়ল না। জিম বোকার মতো ভাবতে লাগলো, আমার বোন ইথেল কিংকর্তব্য বিমূঢ় বানান করতে জানে না। আমার বোন ইথেল। রাম আর এক হাত দূরে। শিউরে উঠে চোখ বুজে ফেলল জিম। ঠান্ডা ধাতব আঙুলের পরশ পেল সে গায়ে। ওকে টিপে টুপে যেন পরীক্ষা করে দেখছে। মোচড় খেল জিম। থরথর করে কাঁপছে। প্রতি মুহূর্তে আশা করছে এই বুঝি সবুজ তরল পদার্থে বোঝাই ভয়ঙ্কর এক সিরিঞ্জ ওর শরীরের ভিতর ঢুকে গেল। মানুষ চোখে জিম স্পষ্ট দেখতে পেল প্রাগৈতিহাসিক গিরগিটিটা এক চোখে ওর দিকে তাকিয়ে আছে, কাঁপছে চোখের পাতা। জিমের শরীর মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। রাম ওকে ধরে আছাড় দিতে যাচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার পিঠের নিচে মাটির স্পর্শ পেল সে। নামিয়ে রেখেছে রামকে। তারপর কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। ভয়ে ভয়ে চোখ মেলল জিম। চলে যাচ্ছে রাম ফুটবলের মতো গড়াতে গড়াতে। ওর যাওয়া দেখতে দেখতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো জিম। কতক্ষণ পরে জানে না ঠিক জিম। হয়তো কয়েক মিনিট পরে বা কয়েক ঘন্টা পরে সে সি প্লেনের ইঞ্জিনের শব্দ শুনতে পেল। চোখ বন্ধ করেছিল জিম। তাকাতে দেখল ওয়াল্ট লিওনার্ড ঝুঁকে আছে ওর দিকে। পরে প্লেনে উপত্যকা থেকে 5000 ফুট ওপরে যখন ওরা, ওয়াল্ট হাসতে হাসতে জিমের পিঠে চাপড় মারল। চেঁচিয়ে বলল, জিম দোস্ত, এবার আমরা বড়লোক হয়ে যাব। ডাইনোসরের যে সংগ্রহ এনেছি মিউজিয়ামগুলো তা দেখলে হুমড়ি খেয়ে পড়বে। জিমের গর্তে বসা চোখ দুটো উদ্ভাসিত হলো। ঠিকই বলেছ, সায় দিল সে। তবে কি জানো, নিজেকে আমার খুব আহাম্মক মনে হচ্ছে। ওই অদ্ভুত জিনিসটার আমাকে মেরে ফেলার কোনো ইচ্ছেই ছিল না। হয়তো ও পরীক্ষা করে দেখতে চেয়েছিল আমি কে বা কি। আমাকে ও ছুঁয়ে দেখল, তারপর চলে গেল। অথচ আমি ভেবেছি ও আমাকে মেরে ফেলতে চাইছে। হ্যাঁ, খামোখাই দৌড় মেরেছ তুমি, বলল ওয়ার্ল্ড। তবে তোমার সাহসের প্রশংসা করি আমি দোস্ত। এক রাতের ধাওয়ায় শরীরের যে কি অবস্থা হয়েছে তোমার, পুরো 10 পাউন্ড ওজন কমে গেছে, তা জানো? ধন্যবাদ।